মামাতো বোন হন। তার নাম হচ্ছে রুবি। তো রুবিদের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কোনো একটি চর অঞ্চলে। রুবির বাবার নাম রমিজ উদ্দিন, যিনি সম্পর্কে ওই বড় ভাইয়ের অর্থাৎ যিনি ঘটনাটি সৌমিত্রকে দিয়েছিলেন তার মামা হন। তিনি ছিলেন একজন কৃষক, আবার মৌসুমী ব্যবসায়ীও। মরিচ কিংবা ধানের সিজনে সেগুলো কিনে রেখে পরে দাম বাড়লে বিক্রি করতেন। ওনার আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, ফলে এই বড় ভাইয়ের পরিবারের থেকেও ওনাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে আর্থিক সহযোগিতা করা হতো আর কি। তো এইভাবেই চলছিল দিন। রবিজ মামার কোনো ছেলে ছিল না তখন বলছে এই কারণে ওনার 2 মেয়ে এবং 1 ছেলের মধ্যে বড় 2 মেয়ে রুবি আর মরিয়মের জন্ম যথাক্রমে 1992 এবং 97 সালে, আর ছেলের জন্ম 2009 সালে। আর এই ঘটনার সূত্রপাত যখন হয় তখন রুবির বয়স 11 কি 12 বছর, অর্থাৎ 2003 সালের 3 কি 4 সালের দিকের ঘটনা। রুবিদের বাড়ি থেকে একটু দূরে একটি বিল রয়েছে। সেই বিলের এক ধারে একটি বেড়িবাঁধ রয়েছে। প্রায় প্রতি বছরই সেই বেড়িবাঁধের কাছে জমিতে কাজ করার সময় বৃষ্টির সময় বজ্রপাতে মানুষ ও গরুর মৃত্যু হতো। ঘটনার সময় অবশ্য বেড়িবাঁধ নির্মাণ হয়নি তখনও। তো মামার 2টা জমি ছিল সেই বিলের ধারে। রুবিদের বাড়ি থেকে জংলা এবং বাঁশঝাড়ে ভরা একটি রাস্তা, সেটি ধরে মাইলখানেক হেঁটে গেলেই বিল। মাঝে একটি মাত্র বাড়ি পড়ে, আর কোনো বাড়িঘর নেই। বিলের জমিতে প্রচুর মাছ পাওয়া যায়, আবার শাপলার মৌসুমে অনেক লাল লাল শাপলা ফুলও পাওয়া যায়। এমনকি কচুরিপানার ফুলের মৌসুমে অনেক চমৎকার কচুরিপানার গোলাপি ফুল ফুটে থাকে লক্ষ লক্ষ। তখন কোনো ছেলে সন্তান না থাকায় মামাকে জমি চাষাবাদের সময় রুবি এবং মরিয়ম এদের উপর নির্ভরশীল হতে হতো, বিশেষ করে খাবার নিয়ে যাওয়া সংক্রান্ত ব্যাপারে। কারণ রুবি অথবা মরিয়ম দুজনের কেউ একজন অথবা দুজনই কখনো কখনো খাবার দিয়ে আসতো দুপুরবেলা। মাঝে মাঝে তারাও রবীন্দ্র বাবার সাথে কাজ করতো মাঠে। তার বাবা বিলের জমির সাইডে একটা উনে পেতে রাখতো সব, মানে রাতের বেলা। এই উনের ফাঁক দিয়ে ছোট ছোট মাছ জমা হতো সারা রাত। সকাল সকাল উঠে সেই মাছ উনি বাড়ি নিয়ে আসতেন। বিলের জমিগুলোতে যাওয়ার আগে ছোট একটা ছড়ির মতো পড়ে, সেটাতে পানি থাকে। সেই ছড়িতে হাঁটু পানি ভেঙে তারপর বিলের দিকে যেতে হয়। এই ছড়ির পাশে বেশ কয়েকটি পুরাতন আম গাছ রয়েছে, অনেক বিশাল আম গাছ। একটি আম গাছের মাটি ছড়ির কারণে সরে গিয়ে শিকড় অনেকটা বেরিয়ে থাকে। সেখানে অনেকে এসে বিকেলে আড্ডাও দেয়। একদিন রুবি তার বাবার জন্য খাবার নিয়ে বিলে যায়। তার বাবাকে সে খাবার দিয়ে আসে। আগের রাত্রে বৃষ্টি হওয়ায় সেদিন উঁচু জমি থেকে নিচু জমিগুলোর দিকে পানির ভালো স্রোত ছিল, ফলে উনি এই উনে দিনের বেলায় পেতে থাকে। উনে এক ধরনের মাছ ধরার যন্ত্র আর কি। তো রুবি দুপুরের খাবার নিয়ে গেলে মামা রুবিকে উনেতে আটকা মাছগুলো দিয়ে দেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। উনি আবার নতুন করে উনে পাতেন জমিতে। রুবিও ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দেন। সে আসার সময় খাবার নিয়ে যাওয়া বাটিগুলো ছিল ওই উনেতে ধরা পড়া ছোট ছোট মাছগুলো আর কি। খাবার দাবার খাওয়ার পর তো বাটি ফাঁকা হয়ে গেছে, ওগুলো ধুয়ে ওই উনেতে ধরা পড়া মাছগুলো ওর ভিতরে রেখেছে। তো সেগুলো সে মাথায় করে নিয়ে আসছিল ঢেকে। বাটিগুলো গামছা দিয়ে বাঁধা ছিল, আর পানি খাওয়ার স্টিলের জগের হাতল তার হাতে ঢুকিয়ে দেয়। মানে হাতের মধ্যে ওই হাতলটা ঢুকিয়ে দিয়ে মাথার উপর সেই একটা পোটলায় করে ওই পাত্রগুলো নিয়েছে, পাত্রের মধ্যে মাছ। ওই পাত্রগুলো আবার ওই গামছা দিয়ে বা কাপড় দিয়ে বাঁধা, আর এক হাতে ওই জগ, যেই হাতটা জগের হাতলের ভিতর দিয়ে ঢুকিয়ে রেখে, মানে 2 হাত দিয়েই মাথার উপরে পাত্র ধরে রেখেছে। তো জগটা কিছুটা নেমে এসে তার কনুইতে ঝুলতে থাকে। হাঁটছিল, কিন্তু বিপত্তি বাধে সেই ছড়ি পার হওয়ার সময়। তখন কিন্তু তপ্ত দুপুর, একদম দুপুরের গনগনে রোদ। ওই সময় কেউ নেই আশেপাশে। হঠাৎ করে কে যেন রুবিকে ধাক্কা দিয়ে সেই আম গাছগুলোর সাইডের যে মাটি ওখানে ফেলে দেয়। পেছন থেকে ধাক্কা মারলেও রুবি পেছনে ফিরে কাউকে দেখতে পায় না। সেভাবে হয়তো এমনি পায়ের সাথে পা আটকে সে পড়ে গেছে। মাথা থেকে মাছ সহ বাটিগুলো পড়ে গেলেও গামছা দিয়ে বাঁধা থাকা সেগুলো বের হয়নি ভেতর থেকে। রুবি জলদি উঠে বাড়ির দিকে চলে আসে, কিন্তু আসার সময় তার বারবার মনে হতে থাকে তার পেছন থেকে কিছু একটা হেঁটে আসছে আর তাকে ফলো করছে। সে একটু পরপর পেছনে তাকায়, কিন্তু কিছু দেখতে পায় না।
রাস্তার দুই ধারে বাঁশঝাড় আর জংলা। এসব পার হওয়ার সময় সে স্পষ্ট শুনতে পায় শুকনো বাঁশের পাতার উপর কারো হাঁটার শব্দ, মর্মর শব্দ হচ্ছে। সে ঘুরেও তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না। এই সমস্ত কারণে সে মারাত্মক ভয় পায়। বিসমিল্লাহ বলে 3 বার বুকে থুথু দিয়ে এক দৌড়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সেই ঘটনার কাউকে বলেনি। তো এই ধরনের ঘটনা না বলে সে তার মাকে মাছগুলো দিয়ে বেরিয়ে পড়ে খেলতে। বাড়ির সামনে একটা বড় খোলা ময়দান, সেখানেই তারা খেলাধুলা করে। তো খেলাধুলা থেকে বিকেলেই তার চাচি তাকে ডেকে আনে মাথায় তেল দিয়ে নেওয়ার জন্য আর কি, মাথায় তেল দিবে। তো চাচি সেদিন নারকেল কেটে সেটা চুলায় গরম করে নিজেই নারকেল তেল বানিয়েছেন বাড়িতে। সেই তেল চুলে দেওয়ার জন্য মূলত রুবিকে ডেকেছেন। তো রুবিও চলে যায় চাচির ঘরে, চৌকাঠে বসে চাচির মাথায় তেল দিয়ে দেবে। হঠাৎ চাচি খেয়াল করলেন রুবি অসংলগ্ন কথাবার্তা বলছে, আর রুবির মাথা মারাত্মক গরম। উনি চিন্তা করেছেন প্রথমে রুবির মাথায় একটু তেল দিয়ে দেই, কিন্তু রুবির মাথায় যখন উনি হাত দিয়েছেন তখন দেখেন রুবির মাথা মারাত্মক গরম। চাচি তো বুঝতে পেরেছেন, তো উনি কিছুটা ইতস্তত হয়ে ভয়ে ভয়ে রুবির দাদুকে ডাকেন। বলে রাখা ভালো, রুবির বাবার আবার 4 ভাই। 3 ভাই বিয়ে করেছিলেন, আর এক ভাই তখনও বিয়ে করেননি। উনি সৌদি আরবে থাকতেন। তো ওনার ঘরে থাকতো রুবিদের দাদা দাদু। তো বাড়ির সবগুলো ঘর একটার পর একটা মানে এইভাবে সাজানো আর কি, একদম গোল করে, মানে সবগুলো ঘর গোল করে মাঝখানে উঠান, অর্থাৎ সবার দরজা থেকেই সবার দরজা দেখা যায়। তো রুবির যে দাদু উনি ডাক শুনে তো ছুটে এসেছেন। তো উনি রুবির অবস্থা দেখে বুঝতে পারেন রুবিকে কিছু একটা আসর করেছে। উনি আবার টুকটাক ঝাড়ফুঁক জানতেন। তো দাঁতের ব্যথায় ওনার ঝাড়ফুঁক নাকি খুবই কার্যকরী ছিল। দাঁত কলস নামে এক ধরনের গাছের শেকড় দিয়ে ঝাড়ফুঁকের মাধ্যমে বাড়ির অনেক বাচ্চাদের দাঁতে ব্যথা সংক্রান্ত সমস্যাগুলো নাকি ওনাকে সমাধান করতে দেখা যেত। তো সেই দাদু এসে রুবিকে ধরেন, সবাইকে ডাকেন। আর সরিষা পরা তেল ছিল, মানে সরিষা পরা ছিল, সেই পরা সরিষা দিয়ে তেল ভাঙানো হয়েছিল। এই তেল ওনার ঘরে ছিল, সেটা আনতে বলেন। এরপর সেই তেল রুবির মাথায় কপালে মাখানো হয়, আরও কিছু প্রক্রিয়া করা হয়। এরপর রুবি স্বাভাবিক হয়ে যান, এমনকি সে কিছু মনেও করতে পারে না খেলাধুলা থেকে আসার পর তার সাথে আসলে কি হয়েছিল। রুবি সবাইকে বলে যে বিল থেকে আসার সময় তার সাথে এই ঘটনা ঘটেছে। যখন তাকে জিজ্ঞেস করা হয় যে সারাদিনে অদ্ভুত কোনো কিছু ঘটেছিল কিনা তার সাথে, তখন রুবি এই বিষয়গুলো বলেছিল। তো রুবির বাবা বাড়িতে ছিলেন না ঘটনার সময়, উনি জানেন না কিছুই। বাড়িতে আসার পর রুবির মা ওনাকে সবকিছু খুলে বলেন। তা রাতে আর কোনো সমস্যা হয়নি। রুবিদের ঘরটি ছিল অর্ধেকটা টিনের, বাকি অর্ধেকটা পাটখড়ির। তো পাটখড়ির অংশটাতে ছিল রান্নাঘর, সেটির আবার দরজা ছিল বাইরের দিকে। তো শোবার ঘর এবং রান্নাঘরের মাঝে বাঁশের একটা চাটাইয়ের বেড়া ছিল, একটা দরজাও ছিল মাঝে, বাঁশ আর পাটখড়ির তৈরি। এটাকে ঝাপ বলতো। ঘরের ভিতরে 2টি চৌকি ছিল, একটাতে রুবি আর একটা মরিয়ম ঘুমাতো, আর একটাতে, তো অপরটাতে তার মা বাবা। চৌকি 2টা আবার পাশাপাশি, মাঝে কোনো বেড়া ছিল না। সেদিন মধ্যরাতের ঘটনা, রুবির মা শব্দ পেলেন কে যেন ঝাঁপ খুলে তাদের শোবার ঘর থেকে তাদের রান্নাঘরে প্রবেশ করছে। শব্দটা শুনে উনি চুপি চুপি উঠলেন। উনি স্পষ্ট শুনতে পান রান্নাঘর থেকে খাওয়ার চপ চপ আওয়াজ ভেসে আসছে। উঠে দেখেন রুবি তার চৌকির উপর বসে আছে চুপচাপ, মরিয়ম ঘুমাচ্ছে। রুবি চৌকির উপর চুপচাপ বসে আছে, মরিয়ম ঘুমাচ্ছে। তাহলে রান্নাঘরে কে প্রবেশ করলো? আর সেখান থেকে হালকা আওয়াজই বা আসছে কিসের? রুবি বা এত রাতে না ঘুমিয়ে খাটের উপর চুপ করে বসে আছে কেন? এবার রুবির মা খাটের নিচে সলতে কমিয়ে রাখা হারিকেনটা তুলে নেন হাতে, এগিয়ে যান রান্নাঘরের দিকে। ঝাপটা তো আগে থেকেই খোলা ছিল, ফলে উনি গলা বাড়িয়ে রান্নাঘরে চোখ ফেলেন। তখন উনি যা দেখেন তা জীবনে আর দ্বিতীয়বার উনি দেখতে চাইবেন না। দেখেন একটা কালো লম্বা মানুষ 2 পায়ের উপর ভর করে পাতিল থেকে মাছ খাচ্ছে। পা দুটা গরু বা ঘোড়ার খুরের মতো, সারা শরীরে লোমে আবৃত, মুখটা অনেকটা শেয়ালের মতো, কিন্তু পুরোপুরি শেয়ালের মতোও না। লোম আছে শরীরে, কিন্তু গায়ে কোনো জামা কাপড় নেই। ওনাকে দেখে ওই জিনিসটা লাফ দিয়ে উঠে দাঁড়ালো এবং পরিমরি করে রান্নাঘরের দরজা খুলে সে পালিয়ে গেল। ওনার চিৎকার শুনে রমিজ মামা উঠে এলেন, বাড়ির আরো অনেকেই এলো। এসে দেখেন পাতিলে মাছের কোনো অস্তিত্ব নেই, সব খেয়ে ফেলেছে এই শেয়াল মুখ প্রাণীটি। এটি চুলার পাশে যেখানে বসেছিল সেখানে দুর্গন্ধযুক্ত কিছু পানির মতো পড়েছিল তখনও,
মানে যেখানে বসেছিল ওটা শরীর থেকে কোনো পানি পড়েছে, খুবই দুর্গন্ধ ওই জায়গাটা। তো গন্ধটা যেন কাদা থেকে শূকরের পাল উঠে আসলে কেমন একটা গন্ধ হয়, বিশ্রী একটা গন্ধ, অনেকটা এরকম। আগুন পেলে নাকি এইসব অভাব সামনে আসে না। অথচ এটি যেখানে বসে মাছ খাচ্ছিল এইটার পাশে কিন্তু চুলা ছিল, চুলার ভিতরে কিন্তু তখনও তপ্ত কয়লা ছিল। তাহলে আগুন দেখে যে এটা যে ভয় পায় না, এটা তার প্রমাণ। মানুষ তো বলে যে আগুন দেখলে এটা সামনে আসে না, অথচ আগুনের পাশে বসেই মাছ চুরি করে খেলো। তো বাড়ির সবার চেঁচামেচিতে সবাই উঠে এলো, রুবির কিন্তু কোনো খোঁজ নাই। সে কিন্তু খাটের উপর চুপ করে বসেই আছে, সেজন্য আর এই জগতেই নেই। এরপর তাকে অনেক ডাকাডাকি করে হুঁশ ফেরানো হয়। হুঁশ ফিরতে সে জানতে চায়, আরে ঘরের ভিতরে এত মানুষ কেন, কি হয়েছে? তাকে রাতের বেলা আর কেউ কিছু বলে না। রুবির মা সেই রাতে রুবি আর মরিয়মের সাথে একই বিছানায় ঘুমায়। যাই হোক, যেহেতু মেয়ের বয়স প্রায় 11-12 বছর, তাই রুবিকে এইসব আচর করার কথা কাউকে বলতে নিষেধ করেন রুবির বাবা, কারণ এসব প্রচার করলে মেয়ের বিয়ে দিতে কিন্তু সমস্যা হবে। সেই রাতের পর রুবির দাদা পার্শ্ববর্তী তারাকান্দি গ্রামের এক বাজার সংলগ্ন এলাকা থেকে এক কবিরাজকে আনেন রুবির এই সমস্যাটা সমাধানের জন্য। উনি কবিরাজের পাশাপাশি ব্যবসাও করতেন। সেই কবিরাজ রুবিদের বাড়ি এসে অনেক পর্যবেক্ষণ ও কবিরাজি বিদ্যা খাটায়। তারপর অনেক বিজ্ঞের মতো জানান রুবিকে যে আচর করছে খুবই শক্তিশালী একটি মেছো দেও। সে ওই বিলের ধারে ওই ছড়ির পাশে আম গাছটিতে থাকে। এই মেছো দেওটি কাল রবির সাথে থাকা মাছের ঘ্রাণ পেয়ে তার পিছু নিতে নিতে এই বাড়িতে এসে ঢোকে এবং রাতে সুযোগ বুঝে রান্নাঘরে মাছ খেতে ঢুকে যায়। এই মেছো দেওটিকে ডেকে এনে হয়তো বোঝানো যায়, তবে এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। অনেক জিন তাদেরকে ডাকা পছন্দ করে না। দেখা যায় হয়তো একবার আচর করার জন্য এসেছিল, কিন্তু তাকে ডেকে বোঝাতে গিয়ে সে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তিকে বারবার আচর করে। তাই কবিরাজ রুবিদের ঘর বন্ধ করে দিয়ে যায় আর রুবিকেও ঝাড়ফুঁক করে রেখে যায়, আর বলে আগামী 1 বছর জন্য তাদের ঘরে মাছ না আনা হয়। এভাবেই চলছিল সবকিছু, আর কোনো সমস্যা হয়নি রুবির। কিছুদিন পর এলাকায় দেখা দিল এক বন্যা। অনেক তীব্র ছিল সেই বন্যা, চারপাশে একদম ঢেকে গেছে পানিতে। ঘরের ভেতর পর্যন্ত চলে এসেছে পানি, বাড়ির দুয়ারে হাঁটু পানি, ঘরের ভেতরে গন্ডা পানি। বিদেশ থেকে অনেক ত্রাণ এসেছে বন্যা দুর্গত মানুষের জন্য, শুকনো খাবার, বিস্কুট, খাবার পানি ফোটানোর ফিল্টার সহ, তারপর খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এরকম অনেক কিছুই। তো রুবির বাবা কিছু ত্রাণ পান। সেখানে একটি গোল বক্সও ছিল ত্রাণের প্যাকেটে। বক্সটি কিসের তারা বুঝতে পারেনি। দা দিয়ে কেটে ভেতরে দেখে প্রক্রিয়াজাতকৃত মাছ এর ভিতরে আছে। মানে এটা শুকনো মাছ বা এরকম কোনো কিছু একটা বিদেশ থেকে এসেছে আর কি। তো এই ধরনের মাছ খেয়ে কিন্তু ওনারা অভ্যস্ত না। এটা বিদেশিরা খায়, আমাদের দেশের গ্রাম অঞ্চলের মানুষরা কখনো এগুলা খেয়ে অভ্যস্ত না। এমনকি শহর এলাকার লোকও কিন্তু এটা আসলে খেয়ে অভ্যস্ত না। ফলে ঘরের পেছনের জানালা দিয়ে ওনারা ওই বক্সটি ফেলে দেন পানিতে। এরপরই শুরু হয় নতুন করে সমস্যা। সেদিন সারা রাত তারা ঘুমাতে পারেননি। কি যেন সারা রাত বাড়ির চারপাশে হাঁটাহাঁটি করেছে। বন্যার পানিতে উঠোন ভরা, সেই পানিতেই হাঁটু পানিতে কেউ একজন দাদার সারা বাড়ি চক্কর লাগাচ্ছে একটু পরপর, আর রুবির জানালার সাইডে এসে দাঁড়াচ্ছে কিছুক্ষণের জন্য। মাঝে মাঝে রুবির বাবা হাঁক দেন, এই বাইরে কেড়ে বেটা, কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যায় না। রুবির বাবার হাঁক ডাক শুনে তার 2 চাচাও ঘুম থেকে ওঠে। তারাও জানে পানিতে কারো হাঁটার শব্দ তারাও শুনেছে। সবাই মিলে টর্চ লাইট দিয়ে খোঁজাখুঁজি করে আশেপাশে কারো অস্তিত্ব তারা খুঁজে পায় না। এদিকে রুবির মা দাঁড়িয়ে আছে ঘরের দরজার মুখে। হঠাৎ পিছনে ফিরে উনি খেয়াল করেন সেই শেয়াল মুখ অবয়বটাকে। অবয়বটা রুবি আর মরিয়মের খাটে রুবির পায়ের সাইডে চৌকিতে পা ঝুলিয়ে বেশ আয়েশ করে বসে আছে। সে আবার রুবির মাকে সরাসরি বলল, কিরে বাইরে কাকে খুঁজিস? আমাকে? এটা দেখে রুবির মা এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। সবাই আসে, দেখে তার এই অবস্থা। ওনার তো দাঁতে দাঁত লেগে গেছে। অনেক কষ্টে ওনাকে সুস্থ করা হয় সেই রাত্রে। সেদিন থেকে শুরু হয় এক নতুন সমস্যার। রুবির শরীরে সবসময় একটা বোটকা গন্ধ লেগে থাকে সবসময়। গন্ধটা সে নিজে পায় না, আশেপাশের লোকজন টের পায়। যতই গোসল করুক না কেন, শরীরে যতই আতর লাগাক না কেন, এই গন্ধ তার শরীর থেকে কোনোভাবেই যায় না। এমনিতে তো টুকটাক গন্ধ শরীরে থাকতেই পারে, এটা মানা যায়, কিন্তু তার শরীরে গন্ধটা মেনে না কষ্ট। অনেক আতর গোলাপ দিয়ে কোনো মতো একটু কমানো হয়, কিন্তু অমাবস্যার পূর্ণিমা রাত্রে গন্ধটি এতটাই প্রকট হয় যে তার আশেপাশে মানুষ দাঁড়িয়ে থাকাটাই মুশকিল হয়ে দাঁড়াতো।
আর ঘুমের মধ্যে সে রাতের বেলা হাঁটাহাঁটি করত, ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে যেতে চাইতো। আরও কিছু সমস্যা ছিল। এবারও সেই তারাকান্দি বাজারের কবিরাজের শরণাপন্ন হয় তার দাদা, কিন্তু এবার সে ঝাড়ফুঁক করেও কোনো উপকার হয়নি রুবির। একদিন এক তুলা রাশির ছেলেকে এনে কবিরাজ রুবিদের বাড়িতে হাজির হয়। সেই ছেলের উপর রুবিকে আসর করা জিনকেও হাজির করা হয়। সেই জিন তো কোনোভাবে যেতে রাজি নয়। সে প্রথমে বলে রুবি নাকি বিল থেকে ছড়ি পার হয়ে আসার সময় সেই ছড়িতে সেই জিনের ছড়িতে আসার সময় ওই জিনের গায়ে নাকি আঘাত করেছে, এই কারণে সে রুবিকে ছেড়ে যাবে না। এই ধরনের একটা আজব যুক্তি ওই জিনটা বলে। আর একবার বলে রুবির মা নাকি রান্নাঘরে তাকে দেখে চিৎকার করায়, সে অনেক বিরক্ত হয়েছে, এই জন্য সে খুব ক্ষিপ্ত, সে রুবিকে ছাড়বে না। এই ধরনের আজগবি বিভ্রান্তিমূলক কথাবার্তা, উল্টাপাল্টা কথাবার্তাগুলো বলে। আর কবিরাজকে আবার ভয় দেখাচ্ছে উল্টাপাল্টা বলে। কবিরাজ মুরগি খাসির লোভ দেখিয়েও এই মেছো দেওকে ছাড়াতে পারে না। শেষে বাধ্য হয়ে কবিরাজ চলে যায়। তবে কবিরাজ আসার আগে কিন্তু কবিরার কনফিডেন্স লেভেল ছিল কিন্তু খুব ভালো, কিন্তু সে তো চলে যাবে, যাওয়ার সময় তার আর কোনো কনফিডেন্সই নেই, আত্মবিশ্বাসী হারাই ফেলছে। এতদিনের কবিরাজি বিদ্যা এই মেসোদেবের কাছে কোনোই কাজ করছে না। সে বলে যায় যে এটা অনেক শক্তিশালী একটা মেছো পিশাচ, একে কোনোভাবেই তাড়ানো সম্ভব নয়। এরপর অনেক কবিরাজ দেখানো হয়েছে রুবিকে, কোনো ফল পাওয়া যায়নি। রুবির চাচি এক পীরের কাছে যেতেন, সেই পীর কিছু তরিকা দিয়েছিল রুবিকে, সেগুলো মেনে দেখেছে সে, কোনো কাজে আসেনি। কত জায়গা থেকে কত কিছুর পানি এনে রুবিকে খাইয়েছে তার মা, তার কোনো হিসেব নেই, কোনো কাজই হয় না। বন্যার পানিতে নেমে গেছে, রুবিকে নিয়ে তার নানির বাড়ি ঘুরতে গিয়েছে তার মা, সেখানেও সে ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করত, ঘুমের ঘরে আজে বাজে কথা বলতো। এরপর শুরু হয় আর এক ঘটনা। বাড়ির লোকেদের অনেক গোপন কিছু কিভাবে যেন সে জেনে যেত। যেমন একদিন তার দাদি পাশের বাড়িতে আড্ডা দিতে গিয়েছিলেন, সেখানে উনি চেপার পিঠা খেয়ে এসেছেন। চেপার পিঠা কিশোরগঞ্জের একটি প্রচলিত বিখ্যাত পিঠা। তো রুবির দাদি এসে বাড়িতে ঢোকার সময় রুবি জানালার দিকে মুখ করে বাইরে তাকিয়েছিল। সে তার দাদিকে বলল, কি দাদু, চেপার পিঠা কেমন লাগছে? অথচ রুবি বাড়িতেই ছিল, সে জানলো কিভাবে তার দাদু চেপার পিঠা খেয়ে এসেছে? এভাবে চলতে থাকে প্রায় 4 থেকে 5 বছর। নানান সমস্যায় জর্জরিত হয়ে কাটছে রুবির জীবন। এই 4-5 বছরে রুবিদের ঘরে কোনোদিন মাছ রান্না হয়নি, কারণ মাছ রান্না করলেই সেই মেছোদেও চলে আসতো, আর রান্না করলে হাড়ির ভেতর থেকে বা পাতিল থেকে এই মাছগুলো কি যেন খেয়ে ফেলতো। ফ্রিজ ছিল না তাদের, ফলে একদিনের মাছ পরের দিন রান্না যে খাবে, এই রান্না করার মাঝে খাবে, সে তো উপায় ছিল না। আর খেতে হলে সেটা হলুদ দিয়ে একটু জাল দিয়ে রেখে দিতে হতো বা হালকা ভেজে রাখতে হতো। এটা একটা যাদের বাড়ি ফ্রিজ নাই, এটা একটা প্রক্রিয়া আর কি। তো সেই মাছটাও নাকি থাকতো না, খেয়ে নিত কে যেন। তাকে নিয়ে তো বাবা মার অনেক চিন্তা, রুবিকে নিয়ে। দিনে দিনে রুবি অনেক শুকিয়ে যায়। 2008-9 সালের দিকে রুবির মা তাকে তার খালাতো বোনের কাছে পাঠান বেড়াতে। তার নাম হচ্ছে ডালিয়া। তো রুবি বাড়ি থেকে দূরে থাকলে হয়তোবা এই সমস্যার সমাধান হলেও হতে পারে, এরকম একটা বিশ্বাস ছিল তাদের। সেই খালাতো বোন তখন টঙ্গীতে এক গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতেন। ওনার বাসা ছিল টঙ্গীতে মিরাশপাড়া নামক একটা জায়গায়, একটা হাফ বিল্ডিং বাসায় থাকতেন তিনি। সেই বাসায় বেশ কিছু সিঙ্গেল রুম ছিল, যেগুলোতে অনেক পরিবার ভাড়া ছিল, যাদের প্রায় সকলেই গার্মেন্টসে চাকরি করতেন। শিফটের চাকরি হয়, বাসায় রেগুলার সবার উপস্থিতি আসলে থাকতো না। বাসার বাড়িওয়ালাও পাশেই থাকতেন। আর ডালিয়া আপা সেই বাসায় প্রায় 6 থেকে 7 বছর ধরে আছেন। ফলে বাড়িওয়ালার পরিবারের সাথে ওনার ভালো সখ্যতা ছিল। সেই বাড়িওয়ালার একমাত্র ছেলের বউয়ের একটা সমস্যা ছিল, ওনাকেও রেগুলার জিন আসর করত। যখন আসর করতো তখন বাসায় কেউ থাকলে তারা ওনার পাশে বসতেন, দোয়া দরুদ পাঠ করতেন। উনি অনেক সুন্দরী ছিলেন। এই জিনটি নাকি বিয়ের আগে থেকে ওনার সাথে আছেন। অনেক হুজুর কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি। এটা নাকি একটা আশিক জিন ছিল আর কি। তো যাই হোক, ডালিয়া আপা যেহেতু ওনার বাসায় 6-7 বছর ধরে আছেন, সেহেতু উনি এসব দেখে অভ্যস্ত হয়ে গেছেন। আর বাসার অন্যরা থাকে পরিবার সহ, কিন্তু ডালিয়া আপা থাকতেন একা। ফলে উনি প্রায় সময়ই বাসায় থাকলে বাড়িওয়ালার ছেলের বউয়ের সাথে বসেই আড্ডা দিতেন। ওনার ফ্যাক্টরিতে 1 সপ্তাহ রাতে শিফট পড়তো, ওনার 1 সপ্তাহ দিনের শিফট। উনি রাতের শিফটের পরের দিন বেলা 12টা পর্যন্ত উনি ঘুমাতেন। এরপর সেই ভাবির সাথে আড্ডা দিতেন। আড্ডা দিতে দিতে মাঝে মাঝে ভাবির উপর ওনার আশিক জিনটি আসর করত। তখন মাঝে মাঝে ডালিয়া বা ভাবির উপর আসর করা সেই জিনের সাথে কথাও বলতেন। আসর করা অবস্থায়
ভাবির গলায় এক মোটা পুরুষালী কণ্ঠ শোনা যেত। একসময় জিনটিও ডালিয়া আপাকে চিনত, কথা বলতো, মাঝে মাঝে রাগ দেখাতো অন্যদের উপর। কেন তাকে তাড়াতে চায় এই জন্য সেই আশিক জিনটা ক্ষিপ্ত। সে তো কোনো ক্ষতি করছে না, তার যুক্তি ছিল এটা। তো সবার সাথে অবাধ্যতা আর রাগ দেখালো, ডালিয়া আপার সাথে সে ভালো আচরণ করতো, মানে ওই জিনটা ভালো আচরণ করতো। তবে সবসময় মানা করতো সে ভাবিকে আসর করার সময় ডালিয়া আপা যেন এই বাসায় না আসে। মানে বলতো যে আমি যখন আসর করবো, ডালিয়া তুমি কিন্তু এই বাসায় এসো না। তো যেদিন রুবি গেল ডালিয়া আপার বাসায়, তার কিছুদিন পরই একদিন সেই ভাবিকে আসর করে সে আশিক জিনটি। তখন রুবি ছিল ডালিয়া আপার ঘরে, আর ডালিয়া আপা ছিলেন বাড়িওয়ালার ছেলের বউয়ের সাথে সেই আড্ডায়। একাই একটি রুমে আড্ডা দিচ্ছিলেন তারা দুজন। হঠাৎ বাড়িওয়ালার ছেলের বউয়ের গলায় ছেলেদের মতো মোটা কণ্ঠের আওয়াজ শুনে ডালিয়া আপা বুঝতে পারলেন আশিক জিনটি চলে এসেছে। সে কথার এক ফাঁকে বলেন, আচ্ছা আপনি ভাবিকে ছাড়েন না কেন? একবার কিন্তু বড় কোনো কবিরাজের হাতে পড়বেন আপনি। তখন আশিক জিনটি অনেকটা অবজ্ঞা সুরে জবাব দেয়, তোমার ঘরে থাকা তোমার খালাতো বোনের সাথে যেটা থাকে সেই দুর্বলটাকেই, এই চিমসে জিনটাকেই ছাড়াতে পারলো না, আর তোমরা আমাকে ছাড়াতে চাও? বাহ, দারুণ কথা তো। সে 40 বছর এক কবিরাজের চালানের শিকার হয়ে এসেছে, গোলামি করে এসেছে, তাকেই তোমরা ছাড়াতে পারছো না। 40 বছর ধরে এক কবিরাজের চামচামি করছে, তার কথা শুনছে, এ দুর্বল হয়ে গেছে, এটাকে তোমরা কবিরাজ দিয়ে ছাড়াতে পারো না, আর তোমরা আসছো আমাকে ছাড়ানোর জন্য না? তো এইসব কথা শুনে ডালিয়া আপা অনেকটা স্তম্ভিত হয়ে যান, কারণ রুবির যে জিনে ধরার সমস্যা আছে সেটা তো ওই ভাবি জানতো না। তার মানে তার জিনটা এ ব্যাপারে সবকিছুই জানে। ডালিয়া আপার মাথায় বুদ্ধি আসে। উনি ভাবেন, আচ্ছা এই জিনটা মনে হয় শক্তিশালী, তাহলে একে দিয়ে ওই মেছো দেওটাকে তাড়ালে কেমন হয়? এর ভাষ্য অনুযায়ী ওই মেছো দেওটা তো দুর্বল। এমন চিন্তা করে সে ওই জিনকে বলে, আচ্ছা রুবির সাথে যে মেছো দেও আছে তার হাত থেকে রুবিকে কিভাবে বাঁচাবো? তখন সেই আশিক জিনটি জবাব দেয়, রাত্রে ঘুমের ঘরে রুবি যেন কোনোভাবে বাইরে বের না হয়। বাইরে বের হলেও কিন্তু এই মেছো পিশাচ তাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলবে। তো ডালিয়া আপা জিনের কাছে স্থায়ী সমাধান চান। এটাও বলেন রুবির নানান শারীরিক অসুস্থতার কথা, আর রুবিকে নিয়ে তার বাবা মায়ের টেনশনের কথা। সব শুনে সেই আশিক জিন বলে, আমার নাম শুনলেই ওই মেসোদেও হুড়হুড় করে পালিয়ে যাবে, আমি ওকে তাড়াবো, তোমাদের কোনো চিন্তা নাই, কিন্তু আমার একটা শর্ত আছে ডালিয়া। তখন ডালিয়া আপা জানতে চান কি শর্ত? তখন আশিক জিন বলে, আমি আসর করি এমন সময় যখন কেউ থাকে না, তবে বেশিরভাগ সময় তুমি থাকো। তুমি কিন্তু আমাকে বিরক্ত করো, তবে তোমার সাথে কথা বলতে বলতে তোমার সাথে একটা আন্তরিকতা হয়ে গেছে, এই জন্য আমি কিছু বলি না। কিন্তু আমি তোমার ওই বোনের ওই মেসোদেওকে ছাড়িয়ে দেব, আর কখনোই কোনো সমস্যা হবে না। কিন্তু বাপু, তুমি এই বাসা ছেড়ে চলে যাবা, তাহলে তোমার এই খালাতো বোনের সাথে মেসো জিনটাকে আমি তাড়িয়ে দেব। আর তারপর যদি তুমি বাসা না ছাড়ো তাহলে কিন্তু তোমার ক্ষতি হবে। তো ডালিয়া আপা বলে যে, এ আর কেমন শর্ত, এটা তো মানলাম, এটা তো না মানলে খুব একটা ক্ষতি হবে সেটা এরকম না, ছেড়ে দিলাম বাসা। তো ডালিয়া আপা তার খালাখালুর কথা চিন্তা করে এক কথায় রাজি হয়ে যায় সেই জিনের শর্তে। একটা মেয়ের এতদিনের একটা সমস্যা যদি উনি এই বাসা ছেড়ে দেওয়ার কারণে ওই জিনটা ভালো করে দেয় তাহলে তো ভালো। তো জিনটাকে বলে যে আগামী সপ্তাহে পূর্ণিমার রাতে সেই মেসো জিনটা আসতে চাইবে, আমি তোমাকে একটা জিনিস দেব, সেখানে আমার নাম লেখা থাকবে, তুমি এই জিনিসটা তোমার খালাতো বোনের বালিশের নিচে রেখে দিবা রাতের বেলা, দেখবা আমার নাম দেখে ভয়ে আর জীবনেও তোমার খালাতো বোনের কাছে ওই মেসোদেওটা আসবে না। তো ডালিয়া আপা জিজ্ঞেস করে জিনিসটা আমাকে কখন কিভাবে দিবেন? জিন বলে, ওটা ওই দিনই আমি তোমাকে দেবো, তোমাকে খুঁজতে হবে না, সময় হলে আমি নিজেই রেখে যাব, তুমি দেখতে পাবে। ওই সপ্তাহে রুবির বাড়ি ফিরে আসার কথা, কিন্তু ডালিয়া আপা তাকে রেখে দেন বাসায়। পরের সপ্তাহে পূর্ণিমার দিন আসে। ডালিয়া আপা ফ্যাক্টরি থেকে অফিস করে আসেন রাত 8টা কি 9টার দিকে। সেই সপ্তাহ ওনার দিনের বেলা শিফট ছিল। তো রাতে বাসায় ফিরে যখন উনি ফ্রেশ হয়ে আলনায় ওনার কাপড়গুলো রাখতে যাবেন, দেখেন আলনায় একটা কাগজ ঝুলছে। তখন উনি বুঝতে পারেন এটি জিনের দেয়া সেই জিনিসটা। দেখতে একদম সাধারণ একটা কাগজের মতো, অনেকে তাবিজের মতো করে পেঁচানো, বিশেষ কোনো পার্থক্য রয়েছে এমনটা নয়। তবে একটি তাবিজের সাইজের থেকে এটা নাকি বেশ বড় এবং ভারী ছিল। যাই হোক, ওই কাগজটি মানে তাবিজের মতো করে পেছনের কাগজটি রুবির বালিশের নিচে রেখে দিন রাতের বেলা। রুবি অবশ্য সবে কিছুই জানে না। রাত গভীর হয়, এক অজানা চিন্তায় ডালিয়া আপা কিন্তু আর ঘুমান না।
হঠাৎ মাঝরাতে দরজার বাইরের পাশ থেকে কাকে যেন দৌড়ে পালিয়ে যেতে শুনেছেন ডালিয়াপা। উনি কিছুটা ভয় পেলেন, তবে উনি রাতে ওই রুবির ঘুমের ঘরে হেঁটে বেড়ানো, কথা বলা, এগুলো কিন্তু শোনেন নাই। আরামে একটি ঘুম দিয়েছে রুবি। উঠেছে সকাল 9টায়। ডালিয়াপা তখন রুবির বালিশ সরায় যে ওই কাগজটা মানে তাবিজটা আছে কিনা। দেখে সেখানে কিছু শুকনো পাতা আর কিছু শুকনো মাটির ঢেলা পড়ে আছে, ওই কাগজটি নেই। রুবির শরীরের বোটকা গন্ধটাও আর নাই। সেদিন সকালবেলা রুবি অনেক ভাত খায়, বলে এতদিন নাকি সে ভাত খেলেও তার খিদে থাকতো, মন ভরতো না। আজকে তার ভাত খেতে মনটা নাকি ভরে যাচ্ছে। ডালিয়াপা বুঝতে পারেন আশিক জিনের নাম শুনেই ওই মেসো দেওটি হুড়হুড় করে পালিয়েছে। সে রুবিকে সব ঘটনা জানায় তখন, যে কিভাবে এই জিনিসটা হয়েছে। এর 4 থেকে 5 দিন পর রুবি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে চলে যায়। তার সাথে কিন্তু আর কখনো কোনো সমস্যা হয়নি, আজ পর্যন্তও না। রুবি আপা কিন্তু এখন বিবাহিত, ওনার একটা মেয়েও আছে। অপরদিকে মাসে প্রায় মাঝামাঝি এই ঘটনা ঘটেছে, মানে 15-16 তারিখে ঘটেছে। এত বছর এই বাসায় থাকার পর ডালিয়াপার মন চাচ্ছিল না বাসা পাল্টাতে, ফলে উনিও কিছুটা গড়িমসি করেন। উনি চিন্তা করেছিলেন যে যাবো তো, মাসটা পার করে যাই, এখন মাসের মাঝে কোথায় বাসা নিব, মাসটা শেষ করে যাই। তো উনি আর নতুন বাসায় ওই সময়ের মধ্যে উঠতে পারেননি। পরের মাসে হঠাৎ মারাত্মক একটা চুরি হয়। ঘরের তালা ঠিক আছে, কিন্তু ওনার ট্রাঙ্কে রাখা 5,000 টাকা নেই। ওনার আলনার এক সাইডে ঝুলানো ভ্যানিটি ব্যাগে থাকা ওনার বাটন মোবাইলটাও নাই। অথচ ট্রাঙ্কের তালাও অক্ষত আছে, ব্যাগটাও অক্ষত আছে, ঘরের দরজার তালাও অক্ষত আছে। তখন উনি ওই আশিক জিনের ক্ষতির বিষয়টা ভাবেন এবং জরুরি ভিত্তিতে বাসা চেঞ্জ করেন। মজার ব্যাপার হচ্ছে, নতুন বাসায় গিয়ে উনি ট্রাঙ্ক খুলতে সেই ট্রাঙ্কের ভেতরে টাকা, মোবাইল দুটোই পেয়েছেন। এরপর কোনোদিন ডালিয়াপা ওনার আগের বাসায় যাননি। সেই বাড়িওয়ালা ছেলের বউয়ের কি অবস্থা সেটাও তারা জানা নেই এখন, কারণ ওই যে শর্ত অনুযায়ী তাকে যেতে নিষেধ করেছে। ডালিয়াপা বর্তমানে নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়ার একটি নাম করা ফ্যাক্টরিতে চাকরি করছেন। ঘটনাটি এ পর্যন্তই ছিল।